হ্যালো ভিউয়ার্স, টিভি, মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ যে যেখানে বসে ভিডিওটি দেখার জন্য এইমাত্র ক্লিক করলেন, সবাইকে শুরুতেই ধন্যবাদ। আমি ফয়সাল শোভন। কেউ হয়তো আমাকে চিনেন ফেসবুকে আমার লেখালেখির জন্য, কেউ চিনেন না। আমার কারো কাছে আমি খুব কাছের মানুষ। কাছের মানুষ কারা? আপনার সবচাইতে কাছের মানুষ আপনার সম্পর্কে সবচাইতে বেশি তথ্য রাখে। আপনি মানুষটি আসলে কেমন, কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, রাগ বেশি না কম, হাসি খুশি নাকি গোমড়া, আপনার চিন্তার জগৎ কেমন, এসব বিষয়ে যে যত জানে সে তত ভালো আপনাকে বোঝে। ইনফ্যাক্ট কারো সম্পর্কে আপনি যত বেশি জানবেন, আপনি প্রেডিক্ট করতে পারবেন যে কেমন সিচুয়েশনে পড়ে সে কেমন করতে পারে বা কেমন রিয়াকশন দিতে পারে। কোনো নেগোসিয়েশন মিটিং বা বিজনেস ডিলিংসের সময় আপনার কাউন্টার পার্টে যারা থাকবে তারা কে কেমন, কাকে কেমন কথা বলে আপনি কনভিন্স করতে পারবেন ইজিলি, এই তথ্য আপনার জানা থাকলে আপনি অ্যাডভান্টেজ পাবেন। যদি জানেন তার বাড়ি আপনারই গ্রামে, ব্যাস ইনিয়ে বিনিয়ে প্রথমেই বলে বসবেন আপনি তারই এলাকার লোক। এমন অজস্র উদাহরণ আপনার দৈনন্দিন জীবনে আপনি হর হামেশা ফেস করেন। আপনি ডাটা কালেক্ট করেন, সেই ডাটা অ্যানালাইসিস করেন এবং এই ডাটা অ্যানালাইসিস করে আপনি স্টেপ নিতে শুরু করেন। ডাটা ইজ নাও ভেরি ভ্যালুয়েবল কমোডিটি। ফেসবুকের কথা চিন্তা করুন, সে প্রতিনিয়ত আপনার ডাটা কালেক্ট করতেছে, সেই ডাটা অ্যানালাইসিস করে আপনাকে রিলেভেন্ট বিজ্ঞাপন দেখাচ্ছে। আপনি যখন আপনার বউয়ের সাথে হানিমুনে তুর্কি যাওয়ার প্ল্যান করবেন, দেখবেন রাজ্যের সব ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপন আপনার নিউজ ফিডে আসতে শুরু করবে। আজকাল অপরিচিত কারো ব্যাপারে খোঁজ নিতে প্রথমেই আমরা তার ফেসবুকে ঢুকি, এরপর সেখান থেকে তার বিষয়ে কিছু বেসিক ধারণা লাভ করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কিছু বলার আগে ডাটার গুরুত্বটা বোঝা জরুরি। তো এআই নিয়ে বলতে গেলে সবার আগে যার কথা বলতে হয় তার নাম জফরি হিন্টন, যাকে বলা হয় গডফাদার অফ এআই। তিনি একজন কগনিটিভ সাইকোলজিস্ট এবং একজন কম্পিউটার সায়েন্টিস্ট। 1947 সালে ভদ্রলোক ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। আজ থেকে প্রায় 40-50 বছর আগে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবরায় তিনি পিএইচডি করতেছিলেন। তার গবেষণার বিষয় ছিল আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। মানুষের ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে মানুষের ব্রেন নতুন কিছু শিখে ফেলে, সেই বিষয়টা অনুকরণ করে তিনি ব্যাক প্রপোগেশন অ্যালগোরিদম তৈরি করেন। বিষয়টি জার্গন ফ্রি ভাবে উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন, হাউ টু ড্রাইভ এ কার নামে একটি বই কিনলেন। আপনি গাড়ি চালানো শিখতে চাচ্ছেন, তো বইটি পড়ে আপনি গাড়ির বিষয়ে সব কিছু জেনে নিলেন। কোনটি স্টিয়ারিং, কোনটি অ্যাক্সিলারেটর, কোনটি ইঞ্জিন, কোনটি গিয়ার, সব কিছু মাথার ভিতরে ঢুকিয়ে নিলেন। তো হাউ টু ড্রাইভ এ কার বইটির যাবতীয় ডাটা আপনার ব্রেনে ফিট করে আপনি গাড়ি চালানো শিখে যাবেন? মোটেই না। আপনাকে গাড়িতে ড্রাইভিং সিটে বসতে হবে, স্টিয়ারিং ধরতে হবে, গাড়ি চালাতে হবে। যত চালাবেন ধীরে ধীরে আপনি গাড়ির মেজারমেন্ট বুঝবেন। স্টিয়ারিং কতটুকু ঘোরালে গাড়ি কতটুকু ঘুরবে, এক্সিলারেটরে কতটুকু প্রেস করলে গাড়ি কত জোরে যাবে, ব্রেক কত দ্রুত প্রেস করতে হবে। এসব কিছু রাস্তায় গাড়ি চালাতে চালাতে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আপনার ব্রেন অ্যাডজাস্ট করে নিবে নিজের মতো করে। এক একজনের ব্রেন শিখবে এক একভাবে। আপনার ফাইনাল টার্গেট কিন্তু আপনি জানেন। ফাইনাল টার্গেট হলো স্মুথলি প্রফেশনাল ড্রাইভাররা যেভাবে গাড়ি চালায় সেভাবে গাড়ি চালানো। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কও একইভাবে ফিডের ডাটাকে ইন্টারপ্রেট করে ব্যাক প্রপোগেশন অ্যালগোরিদমের মাধ্যমে, অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে নিউরাল কানেকশন তৈরি করে করে তার টার্গেটে পৌঁছায়, নিজেকে ডেভেলপ করে। জেফরি হিংটনের একটি সাক্ষাৎকার আছে ইউটিউবে 60 মিনিট অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে লন্ডনের গুগলের মেশিন লার্নিং ল্যাবরেটরিতে দুইটি রোবট দেখানো হয় যারা ফুটবল খেলছিল। রোবট দুইটিকে কিভাবে বল কাটাতে হয়, কিভাবে বলে কিক করতে হয়, এসব কিছুই প্রোগ্রাম করে দেওয়া হয়নি। শুধু তাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল স্কোর করার জন্য, অর্থাৎ গোল করো, ব্যাস। রোবট দুইটি নিজেরা নিজেরা বল কিক করা, বল কাটানো শিখে গেছে। অনুষ্ঠানে জেফরি হিংটনকে প্রশ্ন করা হয় হাউ এআই ওয়ার্কস। উনি বলেন এআই কিভাবে কাজ করতেছে বেসিক লেভেলে আমরা বুঝি, কিন্তু কমপ্লেক্স লেভেলে আমরা বুঝি না। We have a very good idea of sort of roughly what it's doing, but as soon as it gets really complicated, we don't actually know what's going on any more than we know what's going on in your brain.
What do you mean we don't know exactly how it works? It was designed by people. No, it wasn't. What we did was we designed the learning algorithm. That's a bit like designing the principle of evolution. But when this learning algorithm then interacts with data, it produces complicated neural networks that are good at doing things, but we don't really understand exactly how they do those things. আমরা শুধু এআই এর লার্নিং অ্যালগোরিদমটা ডিজাইন করেছি। এটা অনেকটা ইভলিউশনের প্রিন্সিপাল সেট করে দেওয়ার মতো। কিন্তু এআই যখন ডাটার সাথে ইন্টারাক্ট করে তখন কমপ্লিকেটেড নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়, এবং সেটা কিভাবে হয় সেটা আমরা বুঝি না। বাচ্চারা কিভাবে ভাষা শিখতে শুরু করে খেয়াল করে দেখুন। প্রথমে তারা শব্দ বলতে শুরু করে, এরপর শব্দগুলোকে কানেক্ট করে করে তারা সেন্টেন্স বানানো অর্থাৎ পূর্ণ বাক্য গঠন শুরু করে। ছোটবেলা স্কুল কলেজে শূন্যস্থান পূরণ করেছেন নিশ্চয়ই। আমি ভাত এই দুটি শব্দের পর একটা শূন্যস্থান রাখলে আপনি খাই বসিয়ে দিবেন না। কিন্তু যদি বলা হয় আমি শূন্যস্থান ভাত, তাহলে আপনি বেশ ঝামেলায় পড়ে যাবেন। কোন শব্দটা বসালে একটা অ্যাপ্রোপ্রিয়েট পূর্ণাঙ্গ বাক্য তৈরি হবে। এই যে কানেকশন, অর্থাৎ শব্দের সাথে শব্দের যে কানেকশন বা লিঙ্ক, এটা কিন্তু ছোটবেলায় আপনার ব্রেন তৈরি করে। এআই কিন্তু একইভাবে শব্দগুলোকে টোকেনে বিভক্ত করে, অর্থাৎ আমি একটা টোকেন, ভাত একটা টোকেন, খাই একটা টোকেন। আমি শব্দটির পর ভাত বসালে স্বাভাবিকভাবেই পরবর্তী শব্দটি খাই হওয়ার প্রবাবিলিটি সবচাইতে বেশি। এই যে কানেকশন, এটাই এআই শিখে যায় ঠিক মানুষের মতো করে করে। আপনি গুগলে যখন ইমেল লিখেন দেখবেন আই অ্যাম গোয়িং এই তিনটি শব্দ বসালেই পরবর্তী শব্দের প্রেডিকশনে সে টু, অন, উইথ এসব দেখায়। কারণ আই অ্যাম গোয়িং এর পরে এই শব্দগুলো বসার বা বসানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। মিস্টার জেফরি হিন্টন ডিএনএন রিসার্চ নামক একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করেন ডিপ লার্নিং ডেভেলপমেন্টের কাজে। এই কোম্পানিটি 2013 সালে গুগল কিনে নেয়। তখন মিস্টার হিন্টন গুগলের হয়ে কাজ করা শুরু করেন। 2013 থেকে 2023 সাল পর্যন্ত তিনি কখনো একই সাথে গুগলের হয়ে আবার কখনো ইউনিভার্সিটি অফ টরন্টোর অধ্যাপনার কাজও করেছেন। গুগলের জিমিনাই এআই তৈরির কাজে মিস্টার হিন্টন গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও 2013 সালে ইউনিভার্সিটি অফ টরন্টোতে অ্যালেক্সনেট নামক ইমেজ রিকগনিশন নিউরাল নেটওয়ার্ক তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অ্যালেক্সনেট তৈরির কাজে যারা জড়িত ছিলেন তাদের একজন ছিলেন মিস্টার হিন্টনের এক ছাত্র, তার নাম ইলিয়াস সুকাভার। এই ইলিয়াস সুকাভার নামটি মনে রাখুন। এই ইলিয়াস সুকাভার আজকের বহুল আলোচিত এআই চ্যাটবট তথা চ্যাট জিপিটি তৈরির অন্যতম কারিগর। ইলিয়াস সুকাভার হলেন রাশিয়ান বর্ন কম্পিউটার সায়েন্টিস্ট। আমেরিকা ছাড়াও তার রাশিয়ান, কানাডিয়ান এবং ইসরায়েলি নাগরিকত্ব আছে। 5 বছর বয়সে তিনি সোভিয়েত ইউনিয়ন ছেড়ে বাবা মায়ের সাথে ইসরায়েলে পাড়ি জমান। পরবর্তীতে কানাডা গিয়েছিলেন পড়াশোনার জন্য। এই ভদ্রলোকই আজকের আলোচিত এআই চ্যাটবট চ্যাট জিপিটি তৈরির অন্যতম রূপকার। তো এবার তাহলে আসা যাক বহুল আলোচিত এআই চ্যাটবট নিয়ে। এবার ওপেন এআই এর চ্যাট জিপিটির কথা বা গুগলের জিমিনাইয়ের কথা চিন্তা করুন। জিপিটি মানে কি? জেনারেটিভ প্রিট্রেইন ট্রান্সফর্মার। এদেরকে বিগ ডাটা ফিড করে ট্রেন্ড আপ করা হয়। এরপর আপনি এদের যা কিছু জিজ্ঞেস করতেছেন এরা ওই ডাটা অ্যানালাইসিস করে আপনাকে জবাব দিচ্ছে। চ্যাট জিপিটি বা জিমিনাইকে আপনি টুল বক্সের সাথে কল্পনা করুন। ধরুন একটি ক্যালকুলেটরের কথা। ক্যালকুলেটরের কাজ কি? কমপ্লেক্স গাণিতিক হিসাব নিকাশ এগুলো করা। পরীক্ষায় যদি ক্যালকুলেটর ইউজ করতে অ্যালাউ না করা হয় তাহলে 1,25,444.78666 কে 234.45888 দিয়ে গুণ করে তাকে 2.3569 দিয়ে ভাগ করা হলে কত উত্তর হবে সেটা বের করা বেশ বড় অঙ্ক। কিন্তু যদি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে অ্যালাউ করা হয় তাহলে এটা কোনো বড় অঙ্ক না, এবং এটা সলভ করতে 1 মিনিটের বেশি সময় অতিবাহিত করা অপ্রত্যাশিত। সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে দিলে পরীক্ষায় আরও কমপ্লেক্স প্রশ্ন আসবে, কারণ আপনার কাছে অঙ্ক করার জন্য অনেক পাওয়ারফুল টুলস রাখার অনুমতি দেওয়া হয়েছে এজন্য। আর একটি প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারাটাও কিন্তু আপনার একটা স্কিল। ঠিক যেমন কোরাল দিয়ে কাঠ কাটা, ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করা, এগুলো স্কিল। এগুলো চালাতে শিখতে হয়। আপনার আশেপাশে কয়জন ব্যক্তি একটি প্রোগ্রামেবল ক্যালকুলেটরের সকল ফাংশন জানে বলুন তো? এআই আপাতত তেমনই একটি টুলস, বরং অনেক অনেক অ্যাডভান্স টুল। ফলাফল এখন যেসব কাজ করতে আপনি ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করেন এআই সেগুলো অনেক দ্রুত করে দেবে। এর মানে এই না যে আপনি বেঁচে গেলেন,
এর মানে হলো ভবিষ্যতে আপনাকে অনেক কমপ্লিকেটেড কাজ দ্রুততম সময়ে করেই টিকে থাকতে হবে। এখন যে কাজের জন্য আপনি 4 দিন সময় নেন, ভবিষ্যতে সেই কাজে 1 ঘন্টা সময় হয়তো আপনাকে দেওয়া হবে না। আলোচিত চ্যাটজিপিটি যে প্রতিষ্ঠানটি বানিয়েছে তার নাম ওপেন এআই। 2015 সালের ডিসেম্বর মাসে ওপেন এআই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতার সদস্য হল ইলন মাস্ক, স্যাম অ্যালটম্যান, গ্রেগ ব্রকম্যান, ইলিয়াস উকাভার সহ আরো অন্যান্য জন। এই সেই ইলিয়াস উকাভার যার কথা বলেছিলাম, মিস্টার হিংটনের ছাত্র। শুরুতে তাদের ভিশন ছিল মানব কল্যাণের জন্য অ্যাডভান্স ডিজিটাল ইন্টেলিজেন্সের প্রসার, এবং ওপেন এআই প্রতিষ্ঠিত হয়েছিল নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে, যার মূল উদ্দেশ্য একটি রিসার্চ ফ্যাসিলিটি হিসেবে এআই ডেভেলপমেন্ট করা। অর্থাৎ গুগল, ফেসবুক বা মাইক্রোসফটের মতো প্রোডাক্ট আর সার্ভিস বিক্রি করে কারিগরি টাকা কামানোর ধান্দা শুরুতে এদের ছিল না। আফটার অল, ফাউন্ডিং মেম্বারদের কারোরই টাকা পয়সার খুব একটা অভাব ছিল না। 2016 সালের এপ্রিলে ওপেন এআই প্রথম রিসার্চ পেপার পাবলিশ করে আনসুপারভাইজড লার্নিং এর উপরে। 2018 সালে ইলন মাস্ক ওপেন এআই এর বোর্ড অফ ডিরেক্টরি থেকে নিজেকে সরিয়ে নেন। স্রেফ একজন ডোনার হিসেবেই অর্গানাইজেশনটিকে সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেন ইলন মাস্ক। 2019 সালের এপ্রিলে এসে ওপেন এআই এর মাদার অর্গানাইজেশনের আন্ডারে ওপেন এআই এলপি নামে একটি ক্যাপ প্রফিট সাবসিডিয়ারি অর্গানাইজেশন তৈরি করা হয়। অর্থাৎ নন প্রফিট অর্গানাইজেশনের আন্ডারে প্রফিট কামানোর ধান্দায় একটি আলাদা অর্গানাইজেশন তৈরি করা হয়। ক্যাপ প্রফিট মানে হলো একটি লিমিটের ভেতরে প্রফিট করতে পারবে অর্গানাইজেশনটি। তো ওপেন এআই এর অমিত সম্ভাবনার কথা চিন্তা করে মাইক্রোসফট 2019 সালের জুলাই মাসে $1 বিলিয়ন ইনভেস্ট করে ওপেন এআই অর্গানাইজেশনে। অর্থাৎ মিষ্টি রেখে দিলে যেভাবে পিঁপড়া ঠিকই চলে আসে, সেভাবে একসময় নন প্রফিট অর্গানাইজেশন ওপেন এআই এর দিকে ধীরে ধীরে চোখ পড়তে থাকে মেগা কর্পোরেশনগুলোর। 2020 সালের জুন মাসে রিলিজ করা হয় চ্যাটজিপিটি-3। রীতিমতো সাড়া পড়ে যায় সারা দুনিয়াতে। চ্যাটজিপিটির অ্যাকাউন্ট খুলতে শুরু করে সাধারণ মানুষ। আমজনতা ধারণা পেতে শুরু করে এআই এর ক্ষমতার বিষয়ে। 2021 সালের জানুয়ারি মাসে ওপেন এআই রিলিজ করে তাদের নতুন জেনারেটিভ ইমেজ প্রসেসিং মডেল ডালি। অর্থাৎ এবার আপনি একটা ছবির বর্ণনা লিখে দেবেন, ডালি ছবি বানিয়ে দেবে। আপনি যত ভালো প্রম্পট বা নির্দেশিকা তৈরি করবেন, তত আপনার কল্পনার কাছাকাছি ছবি বানিয়ে দেবে সে। আপনি লিখবেন একটি বিড়াল একটি ঘোড়ার পিঠে চড়ে ছুটছে, আপনার কথা মতো সেই ইমেজ ডালি বানিয়ে দেবে। আপনি আকাশ কুসুম কল্পনা করবেন, দেখতে চাইবেন বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ ট্রফি হাতে উল্লাস করতেছে, ব্যাস হয়ে যাবে, সেটাই সে জেনারেট করে দেবে। 2021 সালে ওপেন এআই রিলিজ করে কোডেক্স, যার কাজ হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার কোডে কনভার্ট করা। আজ আপনি ওপেন এআই দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড লিখিয়ে নিতে পারবেন। ওপেন এআই এর আপকামিং মডেল হলো সোরা, যেটা টেক্সট টু ভিডিও জেনারেট করবে। কল্পনা করুন, এমন একটা সময় এসে যাবে আপনি কল্পনায় একটা কাহিনী ভাববেন, সেই কাহিনী স্ক্রিপ্ট আকারে লিখে দিবেন, প্রম্পট দিয়ে দেবেন, ব্যাস এআই আপনাকে ফিল্ম বানিয়ে দেবে। আজ হয়তো সম্ভব না, কিন্তু নিকট ভবিষ্যতে তেমনটি হবে। অ্যাভেঞ্জার্স মুভির ডিরেক্টর জস রুসো যেমন বলেছিলেন, অ্যাভেঞ্জার্স মুভিতে যা দেখানো হয় নেক্সট 2-3 বছরের ভেতরে এআই দিয়ে ওসব ভিডিও তৈরি করে ফেলা যাবে। গেম বানানো, অ্যানিমেশন ফিল্ম বানানো, এসব কিছুতেই নিকট ভবিষ্যতে এআই রাজত্ব করবে। আগে যারা অনেক টাকা পয়সা খরচ করে ফিল্ম তৈরি করতে পারতো না, অর্থাৎ ক্যামেরা কিনতে পারতো না, ইকুইপমেন্ট কিনতে পারতো না, এসব ভবিষ্যতে ঘরে বসে বসে প্রম্পট দিয়ে লিখে মানুষ করে ফেলবে। কেউ হয়তো ছোটবেলা ছবি আঁকা চলাকলা শিখেনি, কিন্তু কল্পনা শক্তি ইউজ করে সে হয়তো অভূতপূর্ব কোনো শিল্পকর্ম বানিয়ে ফেলতে পারবে। তবে সবচাইতে আলোড়ন তোলা বিষয় এগুলোর কোনোটিই না। ওপেন এআই এর শুরু থেকেই কিন্তু গোল ছিল এজিআই তৈরি করা, যে জিনিসটা অন্য সব কিছুর চেয়ে উপরে, সেটা হলো কিউস্টার। কিউস্টার হলো সম্ভাব্য এজিআই মডেল। তো এজিআই কি? এআই এর মাঝে জি ঢুকে গেল কিভাবে? এজিআই তথা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরের ধাপ, যেটা সবকিছুই পাল্টে দেবে। 2023 সালে রিলিজ পাওয়া মিশন ইম্পসিবল ডেড রিকনিং পার্ট 1 মুভিটা দেখেছেন নিশ্চয়ই। ভিলেন ছিল এনটিটি নামে একটা এজিআই। মুভিতে ওই এজিআই ছিল সব কিছুতেই নায়কের চেয়ে এক কদমে গিয়ে। নায়ক কিছু করার আগেই এআই প্রেডিক্ট করতে পারতেছিল নায়ক কি করতে পারে বা কি করতে যাচ্ছে, কারণ এই এজিআই এর কাছে সারা দুনিয়ার সব মানুষের সব তথ্য ডাটা ছিল। এই এজিআই হলো ভার্সেটাইল, অ্যাডাপটিভ এবং ক্রিয়েটিভ। এর ক্ষমতা আছে মানুষকে ইউজ করার। সে শিখবে
এবং জ্ঞান অ্যাপ্লাই করতে পারবে তার প্রয়োজনে। মুরগি, গরু, ছাগল এসব যেমন আপনার প্রয়োজনে আপনি পালেন, এই এজিআই নিয়ন্ত্রিত না হলে আপনি তার কাছে তেমনই হয়ে যাবেন, অর্থাৎ মুরগি, গরু, ছাগল। এজিআই এর জন্য আপনি খাটবেন, এজিআই আপনাকে পালবে। কি বলতে চাচ্ছি তা বোঝার জন্য দরকার হয় আবার মিশন ইম্পসিবল ডেড রিকনিং মুভিটি দেখতে পারেন। গুরুত্ব দিয়ে শুনুন, অনুধাবন করার চেষ্টা করুন, মাথা খাটান, কারণ আপনি মাথা না খাটালে ভবিষ্যতে আপনি টিকতে পারবেন না। সিঙ্গাপুর কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি বুঝতে পেরে তাদের 40 নাগরিকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করতেছে এআই এর উপরে, কারণ তা না হলে এই বয়স্ক লোকেরা সবকিছুতে পিছিয়ে পড়বে সামনে। বয়স্ক লোকেরা যুগের সাথে তাল মেলাতে পারবে না। আর ঠিক এই সমস্যাটাই কিন্তু বেশি হবে আমাদের দেশে। ইউটিউবের এই ভিডিওটি দেখুন, সিঙ্গাপুরের পার্লামেন্টের একজন আইন প্রণেতার বক্তব্য। And so we can't hide from these changes. No country, no economy can hide from these changes in the world with AI. Even if an entire country ওরা কিন্তু বুঝতে পারতেছে সামনে কি দিন আসতে যাচ্ছে। তবে এজিআই নিয়ে বলার আগে বলতে হবে স্যাম অল্টম্যানের কথা। 22 এপ্রিল 1985 সালে আমেরিকার শিকাগোতে একটি ইহুদি পরিবারে তার জন্ম। ভর্তি হয়েছিলেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে, কিন্তু কিছুদিন পড়ালেখা শেষ না করেই নেমে যান বিজনেসে। বন্ধু বান্ধবের সাথে মিলে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে লুপ নামে একটি প্রতিষ্ঠান খোলেন। 2005 সালে তৈরি করেছিলেন লুপ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন, যা মূলত লোকেশন শেয়ারিং করতে পারত। অর্থাৎ আজ আপনি গুগল ম্যাপে যেভাবে লোকেশন শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবদের সাথে। আহামরি সফলতা না পেলেও 2012 সালে $43.3 মিলিয়ন বিনিময়ে লুপ বিক্রি হয়ে যায় গ্রিন ডট কর্পোরেশনের কাছে। এরপর ওয়াই কম্বিনেটর নামে একটি ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মের প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন এবং তার লিডারশিপে ওয়াই কম্বিনেটর বেশ ভালোই এগিয়ে যেতে শুরু করে। এয়ারবিএনবি, ড্রপবক্স, স্ট্রাইক এই টাইপের স্টার্ট আপগুলো উঠেছিল ওয়াই কম্বিনেটরের ফান্ডিংয়ে। ওপেন এআই এর সিইও হিসেবে অল্টম্যানের নেতৃত্বে চ্যাট জিপিটি, ডালি, কোডেক্সের মতো মডেলগুলো তৈরি হয়। সে সাথে নন প্রফিট অর্গানাইজেশনের পেটের ভেতর থেকে প্রফিটেবল অর্গানাইজেশন তৈরির মাস্টার মাইন্ডও তিনি। মাইক্রোসফটের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট আনার পেছনেও তার ভূমিকাই ছিল সবচাইতে মুখ্য। ইন্টারেস্টিং বিষয় হলো এই স্যাম অল্টম্যান 2023 সালে ওপেন এআই থেকে বহিষ্কৃত হন, অর্থাৎ নিজের কোম্পানি থেকে নিজেই বহিষ্কার। 6 জন বোর্ড মেম্বার ছিল ওপেন এআই এর বোর্ড অফ ডিরেক্টরিতে। 6 জনের ভিতরে 4 জন মিলে স্যাম অল্টম্যানকে সরিয়ে দিয়েছিল সিইও থেকে। কারণ হলো কিউস্টার নামক পাওয়ারফুল এজিআই তৈরি করার বিষয়ে স্যাম অল্টম্যান ছিলেন অতীব আগ্রহী। অন্যদিকে বোর্ডের অন্য 4 জন মেম্বার ছিলেন আতঙ্কিত। এত দ্রুত চারদিক বিচার বিবেচনা না করে এত পাওয়ারফুল এআই টেকনোলজি তৈরি করাটা খোদ মানবজাতির জন্য হবে হুমকি, এটাই ছিল তাদের শঙ্কা। আর এই বিষয়গুলো নিয়েই স্যাম অল্টম্যানের সাথে তাদের তিক্ততা শুরু হয়। ভুলে যাবেন না, ঠিক সে সময় ইলন মাস্কের মতো লোকজনও মিডিয়াতে বলে বেড়াচ্ছিল এজিআই হবে খোদ পারমাণবিক বোমার চেয়ে ভয়ঙ্কর অস্ত্র এবং মানুষের কল্পনার বাইরে। তো স্যাম অল্টম্যানকে ওপেন এআই থেকে সরিয়ে দেওয়ার পর ঘটে অবাক করা ঘটনা। ওপেন এআই এর প্রেসিডেন্ট গ্রেগ বুকম্যান, অর্থাৎ বোর্ডে যিনি স্যাম অল্টম্যানের পক্ষে ছিলেন, তিনি রিজাইন করেন। ওপেন এআই এর 770 জন কর্মচারীর ভেতরে 700 জন পত্রের মাধ্যমে স্যাম অল্টম্যানকে পুনরায় সিইও হিসেবে ফিরিয়ে আনার দাবি তোলেন। অন্যথায় সবাই একসাথে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেন। মাইক্রোসফট, যারা ইতিমধ্যে ওপেন এআই এর অন্যতম মেজর শেয়ার হোল্ডার, তারা এবার চাপ দিতে শুরু করে। ফলাফল, স্যাম অল্টম্যানকে পুনরায় সিইও হিসেবে ফিরিয়ে আনা হয় এবং তিনি আরও শক্তিশালী হয়ে ব্যাক করেন। কিউস্টারের ডেভেলপমেন্ট নিয়ে এখনো সিক্রেসি রয়েছে। ধারণা করা হয় এই দশকে কিউস্টার আত্মপ্রকাশ করবে। স্যাম অল্টম্যান বর্তমানে ওপেন এআই এর 7 সদস্য বিশিষ্ট বোর্ড অফ ডিরেক্টরি সাজিয়েছেন নিজের মতো করে। বর্তমানে সিইও স্যাম অল্টম্যান, এছাড়াও আছেন ব্রেট টেইলর, ডক্টর সু ডেজমন্ড, যিনি বিল মেলিন্ডা ফাউন্ডেশনের সাবেক সিইও এবং ফাইজারের বোর্ড অফ ডিরেক্টরির সদস্য। আছেন নিকোল সেলিসম্যান, যিনি সনি এন্টারটেইনমেন্টের সাবেক সিইও, অ্যাডাম ডিএনজেলো, যিনি কোরাস সিইও, এবং ল্যারি সাওয়ার্স, যিনি আমেরিকার সাবেক ট্রেজারি সেক্রেটারি। অন্যদিকে স্যাম অল্টম্যানকে ওপেন এআই থেকে বের করে দেওয়ার পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ওপেন এআই এর কো-ফাউন্ডার ইলিয়াস সুকাভার। স্যাম অল্টম্যান পুনরায় ওপেন এআই ফিরে আসার পরে ইলিয়াস সুকাভার রিজাইন করেন। অন্যভাবে যদি বলি তাহলে বলতে হয় রিজাইন করতে বাধ্য করা হয় তাকে। আমরা এখন বসবাস করতেছি এআই যুগে।
জেফ্রি হিংটনের সাক্ষাৎকারে তিনি এআই নিয়ে বেশ কিছু সংশয় প্রকাশ করেছিলেন। কেমন হবে যদি ভবিষ্যতে কোনো মেশিনের কোড এআই নিজেই লিখতে শুরু করে, নিজেই এক্সিস্টিং কোড মডিফাই করতে শুরু করে? কেমন হবে যদি এনটিটি টাইপের এজিআই তৈরি হয়ে যায় আর সেটাকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায়? কথাটি আমার না, জেফ্রি হিংটনের। 2023 সালে তিনি গুগল থেকে নিজেকে সরিয়ে নেন এজিআই নিয়ে তার কনসার্ন থেকে। জেফ্রি হিংটন ওই সাক্ষাৎকারে বলেছিলেন, এজিআই এর মানুষের মতো আইকিউ, ইকিউ, এসকিউ সবই থাকবে। সে মানুষকে খুব সহজে ম্যানিপুলেট করতে পারবে। আফটার অল, সারা দুনিয়ার সব বই তার পড়া থাকবে। সে রিড বিটুইন দ্য লাইন বুঝতে সক্ষম হবে, সার্কাস্টিক কথাবার্তা বুঝবে। তিনি বলেন, এই প্রথম মানুষ তার চাইতে মেধাবী কিছু তৈরি করতে সক্ষম হচ্ছে, আর এটা ভয়ের কারণও। এজিআই আপনাকে রিড করবে, আপনার অ্যাক্টিভিটি দেখে সে প্রেডিক্ট করতে পারবে, যেহেতু আপনার ডাটা তার কাছে আছে। এটাকে আপনি ফরচুন টেলিং ক্যাপাবিলিটি বলেন, তাহলে ভুল বলা হবে না। স্কুলের টিচার যদি ছাত্রকে বলে তোর ভবিষ্যৎ অন্ধকার, এটা সে এ কারণেই বলে কারণ ওই ছাত্র ঠিকমতো পড়াশোনা করে না। অনেকটা 1000 মাইল দূরে তৈরি হওয়া লঘুচাপ দেখেই আপনি যেমন অনুমান করতে পারেন নেক্সট 5 দিন পরে ঘূর্ণিঝড় হবে, তেমন সেই ঘূর্ণিঝড়ের গতি কেমন হবে, কোথায় যাবে, সেটাও কিন্তু প্রেডিক্ট করা যায়। সবসময় যে সেটা ঘটবেই বিষয়টি তেমন না, তবে সম্ভাবনা বেশি। ইলন মাস্ক কিন্তু 2023 সালে 6 মাসের জন্য এজিআই ডেভেলপমেন্টের কাজ বন্ধ রাখতে বলেছিলেন। পাওয়ারফুল এআই তৈরি হওয়ার আগেই স্ট্রিক্ট রেগুলেশন তৈরি করার পক্ষে তিনি যুক্তি তুলে ধরেন। তবে এআই নিয়ে আমেরিকা কেবল একা নয়, উন্নত বিশ্বের অনেকগুলো দেশই উঠে পড়ে লেগেছে। এআই নিয়ে আমেরিকা চীনের রীতিমতো রেস চলতেছে। চীনের কিম ফু লি নামে একজন ভদ্রলোকের সাক্ষাৎকার হয়তো টিভিতে কখনো না কখনো দেখেছেন। তিনি সাবেক গুগলের একজন কর্মী। এখন তিনি চীনের অন্যতম বড় ভেঞ্চুরি ক্যাপিটালিস্ট ফার্ম চালান। প্রায় 100-র বেশি বিলিয়ন ডলারের এআই ভিত্তিক স্টার্ট আপ কোম্পানি তিনি ফান্ডিং দিয়ে তুলেছেন। এআই এর খাদ্য হলো ডাটা। এআইকে যত বেশি ডাটা খাওয়াবেন তত বেশি এআই পুষ্ট হবে। আর চীন হলো ডাটার ভান্ডার। চীন একটা সার্ভেলেন্স স্টেট। 135 কোটি মানুষের ডাটা তার কাছে আছে। চ্যাট জিপিটি বা জেমিনাইয়ের মতো এআই চ্যাটবট চীনেরও আছে বেশ কয়েকটা। ভবিষ্যতে দেখবেন ব্যাটলফিল্ড নিয়ন্ত্রণ করতেছে এজিআই, রোবট, ড্রোন, অটোমেটিক ভেহিকেল যুদ্ধ করতেছে এজিআই এর কমান্ডে। ইসরায়েলি লেখক ইভল নো হারিরির হোমো ডেউস বইটি নিশ্চয় পড়েছেন। বইটিতে হোমো স্যাপিয়েন্সের চাইতে সুপিরিয়র বা সুপার হিউম্যান হোমো ডেউসের কথা বলা হয়, যারা হিউম্যান কাইন্ডকে ডমিনেট করবে। হোমো ডেউস লেটেস্ট অ্যান্ড মোস্ট অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে সুপার হিউম্যান অ্যাবিলিটি অ্যাচিভ করবে। এই হোমো ডেউস আসলে হোমো স্যাপিয়েন্স থেকেই আসবে। 2024 সালের শুরুতে কিন্তু ইলন মাস্কের নিউরাল লিঙ্ক একজন ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে চিপস স্থাপন করতে সক্ষম হয়েছিল। ভবিষ্যতে হয়তো বিত্তবানেরা ব্রেনে নিউরাল লিঙ্ক বসাবেন এবং সেটা কানেক্ট হবে ইন্টারনেটের সাথে, এআই এর সাথে। তাদের ব্রেন রিয়েল টাইম সাপোর্ট পাবে এআই নেটওয়ার্কের মাধ্যমে। এমন আরও কত কি ঘটবে তা সময় হয়তো জানে। তো আজ এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে কমপ্লেক্স বিষয় উপস্থাপন করার। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।